সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। রঘুরামচক বন্ধুগোষ্ঠী এবং চাটলা সৎ সম্মিলনী ক্লাবের উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনাদি বারিক, শিক্ষক ও সাংবাদিক অখিল বন্ধু মহাপাত্র, নারায়ণগড় ব্লকের সমিতির এডুকেশন অফিসার বিশ্বজিৎ বাগ। উপস্থিত ছিলেন 11 নম্বর মান্না গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু সিং, পঞ্চায়েত সদস্য রীতা কিস্কু। মোট 8টি টিমের মধ্যে এই টুর্নামেন্ট হয়। আগামীকাল ফাইনাল। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে চাটলা ফুটবল মাঠে। সমস্ত সদস্যবৃন্দ ও দেশবন্ধু সম্মিলনী ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, এই মাঠ পাশের পরেই আজকে পতাকা উত্তোলনের কাজ শুরু করব। তারপর আমরা অতিথিদের বরণ করিয়ে নেব। তারপর আমরা প্রদীপ প্রজ্বলিত করে উদ্বোধন করব। আজকে উদ্বোধনে যে দুটি দল অংশগ্রহণের জন্য মাঠে এসে গেছেন তারা হলেন ক্রীড়া ভারতী কেশিয়ারি এবং সরেলি একাদশ পল্টাছি। যারাই আজকে উদ্বোধনী খেলা উপভোগ করতে চান কিংবা আজকে যে 4টি দল এই প্রতিযোগী মাঠে অংশগ্রহণ করবেন তাদের সেই খেলা উপভোগ করতে চান আর বিলম্ব না করে চলে আসুন। যদিও আমরা নির্দিষ্ট সময়ে খেলা শুরু করতে পারিনি, তার জন্য চাটলা বন্ধুগোষ্ঠী এবং চাটলা দেশবন্ধু সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা। আজ বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত মেদিনীপুর শহরের পঞ্চুচকে কুসংস্কার ও পরিবেশ দূষণের বিরুদ্ধে জনস্বাস্থ্য ও বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে পথসভা, সাংস্কৃতিক ও যুক্তিবাদী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব নন্দদুলাল ভট্টাচার্য, ডক্টর দেবব্রত চ্যাটার্জি, বাবুলাল শাসমল, সুষমা প্রধান, সুস্মিতা কুণ্ডু, শ্রেয়া ভট্টাচার্য, সুকুমার সাহা, সুকুমার মাঝি প্রমুখ। উল্লিখিত বিষয়ে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেন। আমি বলি কি করে হচ্ছে, বারবার জলটা আসছে, তাই না? তাহলে এটার মধ্যে কোনো মন্ত্র আছে? কিছু নেই। আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ জলটা আসতেই থাকবে। আসুন সেই ডাইনিটার ব্যাপার, ডাইনি ধরাটা তো শুনে নিন, এটা খুব খতরনাক জিনিস। আজকে মানুষ মরে যাচ্ছে যেখানে সেখানে। আর আমি বলবো ডাইনি ধরাটা, ধরুন আপনারা যেসব দুষ্টু সাধু তান্ত্রিক আছে, দুষ্টু, তাদের নিয়ে কিন্তু আলোচনা করছি। বারবার আমি এটা মনে করি। পটাশপুর 2 নম্বর ব্লকের বড় উদয় গ্রামের শাখা পোস্ট অফিসে আর্থিক তছরূপের অভিযোগ স্থানীয় গ্রামবাসী থেকে গ্রাহকদের। পোস্ট অফিসে গ্রাহক সংখ্যা আনুমানিক 2500 জন, প্রতারণা শিকার প্রায় 500 জন। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে গ্রাহক টাকা জমা করতেন ওই পোস্ট অফিসে, কিন্তু গ্রাহক যার টাকা জমা দিতেন, গ্রাহকের পাসবইতে অঙ্কের টাকা লিপিবদ্ধ করে পোস্ট অফিসে সিলমোহর দেওয়া হতো। ওই পোস্টমাস্টার হলেন মিলন খান্ডা। তিনি প্রমোশন নিয়ে অন্যত্র চলে যান। গ্রাহকদের কথা মতো যদি কোনো গ্রাহক 1000 টাকা জমা দেন, পাসবইতে 1000 টাকা তোলা হয়েছে আর পোস্ট অফিসের খাতায় 500 টাকা দেখানো হয়েছে। গত কয়েক মাস আগে কোনো এক গ্রাহকের টাকা ম্যাচিওর হতে মেন পোস্ট অফিসে গিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই পাসবই নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় পোস্ট অফিসে। কিছুদিন ধরে বহু গ্রাহক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তারা বলেন, এই গ্রামে সাধারণ মানুষ দিনমজুরির ওপর নির্ভরশীল। তার মধ্য থেকেই এই কষ্টার্জিত টাকা তছরূপ হওয়ার ফলে সঞ্চয় করার মানসিকতা হারিয়ে ফেলেছেন। তারা আরও বলেন, বিভিন্ন চিটফান্ডে আগে বহু মানুষ প্রতারিত হয়েছে, তারপরে আস্তে আস্তে আবার সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ওপর ভরসা করে সঞ্চয় করার কথা ভাবছিল। যদি খোদ সরকারি প্রতিষ্ঠানেই এই ধরনের ঘটনা ঘটে, তবে আর কোথায় সঞ্চয় করবে সেটাই ভাবাচ্ছে। আজ সকাল থেকে প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত চেয়ে পোস্ট অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। সৃষ্টিধর সাউয়ের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর।
আপনার নাম? আমি রমা মাইতি, বাড়ি বড়দেবী। আমাদের গ্রামের শাখা পোস্ট অফিসে আমার বইতে ৭৬,০০০ টাকা ছিল। যখন বইতে টাকা তুলতে আসি তখন আছে ২৬,০০০ টাকা। আমি এখন কি করব, গরিব মানুষ, এর বন্যা এলাকা বা ছেলে মেয়েদের গরিব জীবনে কী খাওয়াবো, কী করবো, চিন্তায় আছি। এর মধ্যে কী হবে জানি, কীভাবে সমস্যা হবে এইটা আপনাদের কাছে সমাধান করার আবেদন জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মথুরার ব্রাঞ্চ অফিসের এমডি। আমাকে এখানে কিছুদিন হলো এখানটায় নতুন পোস্টিং হয়েছি। যিনি আগে ছিলেন পোস্টমাস্টার উনি চলে গেছেন প্রমোশন পেয়ে। তারপরেই আমি জয়েন করেছি নভেম্বরের 13 তারিখ। এবার প্রথমে আমি যখন আসি তখন আমাদের সিবিএস চালু হওয়ার জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল। তারপরে ধীরে ধীরে কাজ চালু হয়েছে 26শে নভেম্বর। তারপরে কাজ করতে করতে ধীরে ধীরে দেখতে পাই কিছু বইতে ব্যালেন্স ডিফার করছে, ডিসক্রিপেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সমস্ত বই সেই জন্য আমি আমাদের সাব অফিসে পাঠাই ব্যালেন্স ভেরিফিকেশানের জন্য। ওনারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা বলতে পারছি না। ওনারাও নিশ্চয়ই সমস্যা দেখতে পেয়ে পাঠিয়েছেন হেড অফিসে। এরকম নানা সমস্যা দেখতে পাওয়া গেছে। তারপরে আমাদের ওভারসিয়ার যিনি আছেন স্যাররা এসে এখানে বই কালেক্ট করে নিয়ে গেছেন এবং ওনারা চেক করছেন প্রথম থেকে শেষ ট্রানজ্যাকশান সব কিছু। এই জন্য একটু প্রসেসটা খুব সময় সাপেক্ষ হচ্ছে আর কি। সমস্ত পাবলিকদের বোঝানো হচ্ছে ওনারা যে সমস্ত অ্যামাউন্ট বইতে আছে ওনাদের সেই অ্যামাউন্ট আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দীর্ঘমেয়াদী এই কাজটার জন্য ওনারাও খুব সমস্যায় পড়ছেন। সেই জন্য আপনারা তো শুনতেই পেলেন সবাই, স্যাররা আশ্বস্ত করলেন আপনাদের যে সব কিছু ঠিক হবে, একটু সময় দিতে হবে। না, যেটা হচ্ছে যে যিনি আগে ছিলেন যেভাবে দুর্নীতি করে গেছেন সেই জায়গাটায় আপনাদের কি ব্যবস্থা ওনার বিরুদ্ধে? আমি আমার যতটা করা সম্ভব আমি করেছি। আমার ওপরে যিনি স্যার আছেন ওনাদের জানিয়েছি। এবার ওনারা কি পদক্ষেপ নিচ্ছেন ওনারা ভালোভাবে বলতে পারবেন। এলাকাবাসীদের কি বার্তা দিচ্ছেন? যেটা আমাকে বলতে বলা হচ্ছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দিতে হবে। আমি ওটাই করছি, বই কালেকশন করছি, পাঠাচ্ছি। আপনার নাম? বরেন্দ্রনাথ শাসমল। পোস্ট অফিস নিয়ে আপনাদের কী ঝামেলা হচ্ছে? পোস্ট অফিসে আমরা কিছু টাকা জমা রাখছিলাম। আমরা ধরুন 50,000 টাকা জমা রেখেছি। যখন সে বইটা আমরা সাব পোস্ট অফিসে মানে চেক আপ করি তখন জানা গেল যে হাফ টাকাও কম আছে। এইভাবে কয়েকটা বই খোঁজ করে দেখা গেলো যে প্রত্যেক বইতে প্রায় টাকা হাফ আরও কম। এইভাবে আনুমানিক প্রায় 70-80 লক্ষ টাকা গ্যাপ। আমরা বন্যা কবলিত লোক, খেতে পাচ্ছি না, অসুস্থ অবস্থায়। উপর নেতৃত্বকে জানালাম, ইন্সপেক্টর বলে আমাদের এখন যাওয়ার সময় নেই। এই অবস্থায় আমরা বাঁচবো কী করে, তাই আপনাদের শরণাপন্ন হলাম। কী চাইছেন? এর সুবিচার চাই, প্রকৃত আমরা যে টাকাটা রেখেছি যেন পাই, এইটাই চাইছি। আজকে কি পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করছে? হ্যাঁ, আজকে আমরা বিক্ষোভ করেছি। দিদিমণি কি আশ্বাস দিচ্ছেন? দিদিমণি কোনো আশ্বাস দিতে দেয়নি, বলে আমি চেষ্টা করছি, আমি কি করব। স্যার আমরা শাখা অফিসের কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ ডিম বিক্রি করে, কেউ গরু বিক্রি করে বিভিন্ন রকম সঞ্চয় করেছি। আজকে যে এই অবস্থায় আমরা করি, কী করে আমরা বাঁচব, টাকাটা পেতে পারি তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে বিক্ষোভ করছি। দীর্ঘদিন থেকে পৌরসভাগুলির নির্বাচন না হওয়ায় পৌর প্রশাসক দিয়ে চালানো হচ্ছে পৌরসভার কাজ, আর তাতে করে সাধারণ মানুষের কাজে অসুবিধে দেখা দিয়েছে। বিরোধীরা উৎস তুলেছে সমস্ত পৌরসভা নির্বাচন একসাথে করতে হবে। ইতিমধ্যেই কলকাতা পৌরসভা নির্বাচন হয়ে গিয়েছে। নির্বাচনের ফলাফলে শাসক দলের জয় জয়কার দেখা গিয়েছে।
তাই কলকাতা পৌরসভা বিরাট আকারের জয়লাভ পাওয়ার পর জেলায় জেলায় শুরু হয়েছে বিজয় উৎসব। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ক্ষীরপাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও দেখা যায় মিছিলে পা মেলাতে। যদিও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বারবার বলা হয়েছে কোনো ধরনের বিজয় উৎসব করা যাবে না, তবুও আনন্দ উচ্ছ্বাস কিছুতেই চেপে রাখতে পারেনি নিচুতলার কর্মীরা। তাই এক প্রকার আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে ক্ষীরপাই তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, বর্তমান প্রশাসক বীরেশ্বর পাহাড়ি, পৌর সভাপতি নিতাই চন্দ্র সিং এবং পৌর যুব সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। হলদিয়া রিফাইনারি অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিক্ষোভে ফেটে পড়ে। বৃহস্পতিবারও অব্যাহত ছিল বিক্ষোভ। প্রসঙ্গত, কলকাতা গ্রিন করিডোরে করে 22 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে 17 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত কিভাবে চিকিৎসা আরোগ্য আনা যায় সে বিষয়ে নজর দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে। 3 জন মৃত ব্যক্তির মধ্যে একজন বিহারের এবং 2 জন মহারাষ্ট্রের বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ শ্রমিকদের মধ্যে বেশিরভাগই রাজ্যের বাইরের রাজ্যের শ্রমিক বলেই জানা গেছে। দিল্লি থেকে এই ঘটনার তদন্তের জন্য ফরেনসিক টিম এসেছেন কারখানার ভেতরে। আয়ুষী কারখানায় তারা ফরেনসিক টিমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানকার নমুনাপত্র সংগ্রহ করেছেন। আয়ুষী কারখানার ইয়েড করোনা আক্রান্ত থাকার জন্য বর্তমানে আয়ুষীর কারখানার দায়িত্ব সামলাচ্ছেন কারখানার জিএম। শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব আইসি কর্তৃপক্ষকে নিতেই হবে। অসুস্থ শ্রমিকের পরিবারের হাতে 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। অসুস্থ শ্রমিকের চিকিৎসার দায়িত্ব আইসি কর্তৃপক্ষকে নিতেই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। শ্রমিক স্বার্থে আমাদের 1 ঘন্টা করে অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিতপুর থেকে 30 বছর বয়সী শেখ ইয়াকুব আলীকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার তমলুক আদালতে নিয়ে যাওয়া হয় ধৃতকে। সূত্রের খবর, ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 8 গ্রাম মাদক পাওয়া গিয়েছে। মাদক বিক্রির অপরাধে ওই ব্যক্তিকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার। পাঁশকুড়ার বুক থেকে বারবার গাঁজা উদ্ধার হয়েছে, কিন্তু এইবার মারাত্মক নেশার মাদক দ্রব্য ব্রাউন সুগারের রমরমা গোপনভাবে দীর্ঘদিন ধরে চলছিল পাঁশকুড়ার বুকে। তবে পাঁশকুড়া পুলিশের উদ্যোগে অভিযান চালানোর পর ওই চক্রের মূল পাণ্ডা গ্রেপ্তার হয়। মাদক দ্রব্য অভিযুক্ত আসামিকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গতকাল ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে পাঁশকুড়া থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কি পাওয়া গেছে? যে ব্যক্তিকে ধরা হয়েছে ব্রাউন সুগার, তার নাম হচ্ছে শেখ ইয়াকুব আলী। ওর বাড়ি হচ্ছে পূর্ব পিতপুর। অনেকদিন ধরেই ও হেরোইন সেল করছিল। আমাদের কাছে খবর ছিল। কালকে দুপুরবেলা 2:30টার দিকে আমাদের কাছে খবর হয়। আমরা গোপন সূত্রে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটে করে ও ব্রাউন সুগার বিক্রি করছিল, হেরোইন। আমাদের যে প্যাকেটটা পাওয়া যায় তার মধ্যে 8 গ্রাম হেরোইন পাওয়া গেছে। ও দীর্ঘদিন ধরে সমাজে মানে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ওর কাছ থেকে আমরা 8 গ্রাম হেরোইন উদ্ধার করি। আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হবে। আজকে তাকে তমলুক আদালতে প্রোডাকশন করা হচ্ছে। কৃষকদের স্বার্থে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে বিভিন্ন ব্লকে ব্লকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে স্মারকলিপি কর্মসূচি সেরে ফিরলেন বিজেপি নেতাকর্মীরা। কৃষকদের ঋণ মকুব করতে হবে, আলু ধান সহ ফুল চাষের ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দিতে হবে,
একাধিক দাবিতে এদিন সবং ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি। সেই কৃষক বাঁচাও স্লোগানকে সামনে রেখে ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবং থানা এলাকা থেকে মিছিল করে সভা মঞ্চে আসেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মৃত বিজেপি কর্মীর সরকারিভাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে বক্তব্যে বারংবার আক্রমণ করেছেন সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানস ভূঁইয়া সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সবং পিংলা ডেবরার বাসিন্দারা বন্যায় বানভাসী হয়েছিল, সেক্ষেত্রে চাষিদের দাবিতে একাধিক মন্তব্য করেন তিনি। তবে এই দিন এই সমাবেশ ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ছিলেন বিজেপি নেতা অমূল্য মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। সময় কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য অর্থ দিয়েছে এই কর্মসূচির জন্য, কিন্তু রাজ্য সরকারের যে ম্যাচিং গ্রান্ট 25% তারা সে টাকা দেয়নি। আপনারা কেলেগাই কপালেশ্বরী দেখে অনেকেই অমূল্য মাইতিকে হারিয়ে দিলেন, অন্তরা ভট্টাচার্যকে হারিয়ে দিলেন। মাত্র 6000 ভোটে উনি হেরেছেন, মাত্র 9000 ভোটে উনি হেরেছেন। দেখিয়ে তারপরে এবছর বন্যাতে এই বাঁধ এবং বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেলেঘাই কপালেশ্বরীর সমস্যা মানস ভূঁইয়া মিটাতে পারেনি, মেটানো যায়নি। এবং যে তিমিরে আপনারা ছিলেন সেই তিমিরে আছেন। এবারের অতি বর্ষণ দুর্বল বাঁধ প্রমাণ করে দিয়েছে। যখন বাঁধগুলোতে ধাক্কা মারছে জল, তখন বারে বারে বলা হয়েছে সারা। পূর্ব মেদিনীপুরের ডিএমকে আমি রাত্রি 12টার পরে হোয়াটসঅ্যাপে ফোন করছি, বলছি বাঁধ তো গেল বলে। আমাকে তাল ছিটকিনি থেকে লোক বলছে এই ভাঙলো বলে, বলছে আমি ভিডিওকে বলেছি শাক বাজানোর জন্য গ্রামে গ্রামে বলছি শাক বাজান। অর্থাৎ সরকারের কোনো কর্তব্য নেই, সরকার বাঁধ জুড়তে পারবে না। 3 দিন ধরে বাঁধগুলোতে কোথায় কোথায় ফুটো হচ্ছে, জল হচ্ছে, বাঁধগুলোতে কোথায় কোথায় ক্ষোভ তৈরি হচ্ছে গ্রামের ভাষায় আপনারা জানেন। সেগুলো পরিষ্কার ভাবে দেখে যাওয়া সত্ত্বেও কোন জায়গায় বাঁধ মেরামতি না করে গোটা সবং ব্লকটাকে পটাশপুরের সাথে ভাসিয়ে দিয়ে আপনাদের বাড়ি ঘর দুয়ার জিনিসপত্র যা আছে সমস্ত ফিশারি থেকে শুরু করে সব ধ্বংস করে দিয়েছে। কে কে ক্ষতিপূরণ পেয়েছেন এই বন্যার পরে? বন্যার পরে কেন্দ্রীয় সরকারের ক্যালামিটি রিলিফ ফান্ড, কেন্দ্রীয় সরকারের SDRF এর NDRF এর টাকা, কোথাও কোনো ক্ষতিপূরণ কেউ এবারে পাননি। তাই আপনাদের এই আজকের এই ব্লক ডেপুটেশনের মধ্য দিয়ে গ্রামের মানুষের অধিকার, গ্রামের মানুষের যে বঞ্চনা, তার বিরুদ্ধে আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হয়ে আগামী দিনে আপনাদের অধিকার আপনারা বুঝিয়ে নেবেন। এবং আমরা ধীরে 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 আস্তে আস্তে সংঘবদ্ধ করে আমাদের অধিকার আমরা কাড়িয়ে নেব। আগামীকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকে কৃষকদের এই বিক্ষোভ চলবে। আগামী 5 তারিখ থেকে 10 তারিখ জেলা ভিত্তিক কৃষক বিক্ষোভ হবে। 10 তারিখে আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গ থেকে 2023 সালের পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। তাই এখন থেকেই সাংগঠনিকভাবে জোর কদমে শক্তি বৃদ্ধি করতে এগোচ্ছে শাসক দল তথা তৃণমূল। গেরুয়া শিবিরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই এখন থেকেই পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখেই বুথ স্তরে কমিটি গঠন করে সংগঠনকে আরও মজবুত করতে ঐক্যবদ্ধভাবে লড়বে তৃণমূল। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের বড়হাট অঞ্চলের আষাঢ়িয়া বাঁধ বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন। এদিন আষাঢ়িয়াবাদ প্রাথমিক স্কুল প্রাঙ্গণে স্থানীয় বুথের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কর্মী সম্মেলন করা হয়েছে। সভায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির ছিলেন।
পটাশপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে। তাই আপনাদেরকেও সরকারি দলের কথা মাথায় ভেবেই সাংগঠনিক ক্ষমতাকে বিস্তার করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় রাখতে হবে। দল যেন সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে আবদ্ধ থাকে। পঞ্চায়েতে বিরোধী শূন্য করে রাজনীতি করা একেবারেই যাবে না। যারা দলে আসবেন তাদের সঠিক পদ্ধতি অবলম্বন করে দলে ফিরিয়ে নেওয়া হবে। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পটাশপুর 1 ব্লক তৃণমূলের সহসভাপতি বিনয় পট্টনায়ক, বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র, উপপ্রধান অসিতবরণ গায়েন, ব্লকের কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি রঘুনাথ হুদাইত, দলের অঞ্চল মহিলা সভানেত্রী অনুশ্রী মাইতি প্রমুখ। এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল, রাস্তা দিয়ে যেই যাক না কেন মদ খাচ্ছে সেখানে জয় শ্রীরাম বলছে, রাস্তা দিয়ে মায়েরা যাচ্ছে সেখানে জয় শ্রীরাম বলছে, মানে উন্মাদের মতো আচরণ করছিল। আমরা দেখেছিলাম তাদেরকে। তো 21-এর নির্বাচনের পরে দেখলাম তারা কোথায় গর্তে ঢুকে গেছে আর আমরা খুঁজে পাইনি, তা দেখতে পাওয়া যায়নি। এবং আপনারা যারা এই বুথের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মায়েরা বোনেরা, আপনারা তখন যে পরিস্থিতি দেখতে পেয়েছিলেন, তখন যেভাবে এই উন্মাদদের আচরণ আপনারা লক্ষ্য করেছিলেন, নির্বাচনের পরে আপনারা কি একবার তাদেরকে দেখতে পেয়েছেন? আপনারা দেখতে পাবেন না, কারণ এরা হচ্ছে বসন্তের কোকিল। এরা কেবল করে, কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যাবে না। করোনার মতো মহামারী চলছে, তারপরে ঝড় হয়েছে, তারপরে 1.5 মাস ধরে বন্যায়। আপনারা সকলেই প্লাবিত এলাকার বাসিন্দা। আপনারা দেখেছেন এই বন্যার সময় কোন বিজেপি নেতাকে একবার পেয়েছেন কাছে? যে বিজেপি নেতারা এসে আপনাদেরকে কেউ বলেছে যে এই বন্যায় আপনারা কেমন আছেন, আপনাদের বাড়ি ঘর জলে ডুবে গেছে কিনা, আপনারা ত্রাণটা ঠিক মতো পাচ্ছেন কিনা, কি সুবিধা কি অসুবিধা, আপনারা কিন্তু কাউকে দেখতে পাননি, আর কোনোদিন এদেরকে দেখতে পাবেন না। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।